সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাব সেখানে। পথে তার গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। আমি এইটুকুই বলতে চাই, শুধু আবারও এইটুকু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন। তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা। সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করব এবং তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা তাকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্রে ফিরে যেতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। মির্জা ফখরুলের বক্তব্য শুনছিলাম আমরা সরাসরি সিলেট থেকে। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা ফিরে পেতে কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে নির্বাচন কমিশনে। ফরিদপুর 1 আসনে প্রথমে 15 প্রার্থীর সবার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়, তবে ব্যাখ্যা দেওয়ার পর 7 জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। অবশ্য 8 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঢাকা জেলা এবং মহানগরে 75 এবং চট্টগ্রামে 38 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের হলফনামার তথ্যসহ সার্বিক বিবরণী যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ত সময় কাটান নির্বাচন কর্মকর্তারা। রবিবার যাচাই বাছাইয়ের কাজ শেষে মোট বৈধ, বাতিল ও স্থগিত মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে 238 প্রার্থীর মধ্যে 75 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধ 163টি। ফরিদপুর 1 আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন 15 জন। সকালে 7টি স্থগিত ও 8টি বাতিল করা হয়। পরে নির্ধারিত সময়ে ব্যাখ্যা দেয়ায় বিএনপি, জামায়াত সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বেগম জিয়ার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, যার কারণে আমি সেখানে একজন বিএনপির একজন বিকল্প প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন আমরা আস্তে আস্তে নির্বাচনী প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাব। ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নসহ কিশোরগঞ্জের 6টি আসনে 61 প্রার্থীর মধ্যে 24 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংক ঋণ, 1% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের 16টি আসনে 143 প্রার্থীর মধ্যে 38 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, স্থগিত 2টি। যাদেরকে তারা তালিকায় দিয়েছিল সেগুলো প্রায়ই আমরা মিথ্যা তথ্য পেয়েছি, সঠিক নয়। সেই ক্ষেত্রে সেগুলো, এছাড়া হলফনামায় অনেক সময় অনেক প্রার্থী তারা
বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। মনোনয়নপত্রের বৈধতা নিয়ে সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। শুধু বিএনপি নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকেই। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, তার এই ফিরে আসা যেমন আশাব্যঞ্জক, তেমনি আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং। শুধু কি তাই, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলার লড়াইও। আর সবশেষ, মাকে হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। মায়ের পথ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে নেমে ওদিনই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি। I have a plan for the people of my country, for my country. নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর। আমার মনে হয় যে তারেক জিয়ার এই ১৭ বছর ইট ইজ নট এ বিগ লস। আমি মনে করি তার দলের জন্য বড় লস না। আমি মনে করি তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয়। যে তিনি কি দলের নেতা, তিনি দেশের নেতা কিনা। তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন। তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না। তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না। কেউ কেউ মনে করেন, সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র। দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে বলে জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী, সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা বলছেন, প্রায় সকলেই বলবেন, কিন্তু এটা মানে দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে। কারোর প্রতি ভয় করুণা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের। ফলে এইসব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে। তবে মায়ের শেষ সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা, মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শোককে পরিণত করতে হবে শক্তিতে। মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় শোক কর্মসূচির ৬ষ্ঠ দিনেও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠেছে বেগম খালেদা জিয়ার কবরস্থান। সকাল থেকেই পরিবার স্বজন নিয়ে ভিড় করছে সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সংগঠন থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তারা বলছেন, দেশের মানুষের প্রতি যে মমত্ববোধ বিএনপি চেয়ারপারসন প্রকাশ করেছেন তা ইতিহাসে বিরল। ভোরের আলো ফোটার আগেই সাধারণ মানুষের পদচারণায় ভরে ওঠে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরস্থান। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। মন ভরে দোয়া করলাম, আজকে খুব নিরিবিলি ছিল। আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জায়গাটা অনেক উপরে, এবং এই মহিলা খুব আরামের জীবন যাপন করতে পারতেন, কিন্তু খুব সংগ্রামী ছিলেন। আমরা তো সারা জীবন দেখেছি আপসীন ছিলেন, দেশ ছাড়েননি কখনো। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শুরুতে, এর আগের থেকেও উনি যেই কোনো কিছুর মধ্যেই
সত্যের পথে, ন্যায়ের পথে উনি যে অবিচল ছিলেন, এটা পুরা সময়টাই ছিলেন। তারা বলছেন, দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জানাজাতে আসতে পারি নাই, আজকে কয়েকদিন থেকে মানে আসুম কি বেলে আসি, ওনার কবর জিয়ারত করুম, এটাই আক্ষেপ ছিল। এখন আসছি, মনে অনেক প্রশান্ত লাগতেছে। আমার বাসায় শেওড়াপাড়া, আমি খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই এসে একবার করে কবর জিয়ারত করি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত হয়েও তিনি দেশ মাতৃকা এবং জনগণের যে ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই থেকে উনি ওনার জীবনকে মানে বাংলাদেশের জনগণের জন্যই বিলীন করে দিয়েছেন। অনন্তকালে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া, তবে দেশের জন্য রেখে গিয়েছেন অনন্য সব অবদান। তাকে স্মরণ করতে প্রতিনিয়ত ভিড় জমছে কবরস্থানে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে। সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কক্সবাজারে আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, উদ্বাস্তু সমস্যা। নির্বাচনকে ব্যাহত করতে না পারে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পরিবেশের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল এবং আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র্যাব ডিজি AKM শহীদুর রহমান। আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব কাজ করছে বলেও জানান র্যাবের ডিজি। রবিবার দুপুরে রাজধানীর কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, সারা দেশে গেল 3 মাসে 188টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার এবং 4366 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আলোচিত শহীদ ওসমান হাদির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডে 8 জন গ্রেপ্তার হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। যে কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায়, তাকেও আনার প্রক্রিয়া আছে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে। যে শহীদ হাদি হত্যাকাণ্ডেও যে আসামিগুলি গ্রেপ্তার করা হয়েছে, এগুলি আমরাই 8 জন আসামি গ্রেপ্তার করেছি যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এবং যে মূল আসামি তাকে গ্রেপ্তার করাই আমাদের টার্গেট এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা সফল হব। এদিকে সংসদ নির্বাচনে র্যাবের সক্ষমতা তুলে ধরে মহাপরিচালক জানান, জনবল ও লজিস্টিকের সর্বোচ্চ ব্যবহার করে ভোটের সময় সর্বোত্তম দায়িত্ব পালন করতে সক্ষম হবে তার বাহিনী। এই নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয়, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। এবং এই ক্ষেত্রে ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম এবং হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছেন প্রসিকিউশন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান এবং আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। তার বিরুদ্ধে গুমের পর গাজীপুর, বরগুনা, পাথরঘাটার চর দুনিয়াতে এবং সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনেন প্রসিকিউশন। তবে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তার আইনজীবী। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা। NEIR চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। NEIR চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। দিতে থাকেন নানা স্লোগান। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে পুলিশ।
টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে। প্রায় 20 মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুপক্ষ জড়িয়ে যায় সংঘর্ষে। রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল পান্থপথ ও কাউরান বাজার সড়ক। বেলা 11টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। থেমে থেমে চলে দুপুর 2:30টা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত হন পুলিশের 10 সদস্য। আটক করা হয় 10 জনকে। আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই, তবে আমরা সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না, তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা এখন ডিসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে। তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডিসপার্স করব। এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে। সেখানে বিক্ষোভ করেন তারা। এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে হাতিরপুলে আলোচনায় বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়া স্বৈরাচার পুনর্বাসনে এজেন্সির খেলা, এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, আইনের ফাঁক ফোকর দেখিয়ে জাতীয় পার্টিকে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। স্বৈরাচারের যারা দোষর, জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। পুলিশের কাজে বাধা এবং হুমকি দেওয়ার মামলায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। পরে তাকে নিয়ে মিছিল করেন সংগঠনটির নেতা সমর্থকরা। থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসির কক্ষে বসে তাকে হুমকি দিয়ে এভাবেই স্মরণ করিয়ে দেন থানায় হামলা ও পুলিশের কর্মকর্তাকে পোড়ানোর কথা। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? গেল শুক্রবার জুলাই যোদ্ধা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইনামুলকে থানায় ছাড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। যদিও পরে গণমাধ্যমে মাহদি দাবি করেন ওসির সঙ্গে বাগবিতণ্ডার সময় মুখ ফসকে বলেছেন ওইসব কথা। নিকট একটি ভুল বার্তা প্রচার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় মাহদিকে আটক করে পুলিশ। পরে সরকারি কাজে বাধা ও হুমকির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামি করা হয় আরও 20 জনকে। গ্রেপ্তারের খবরে মাহদি হাসানের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানায় জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। রাতে বিক্ষোভ হয় রাজধানীর শাহবাগেও। সারা রাত জাগ্রত থেকে সকাল অবধি এখন অবধি কোর্টের সামনে থেকে আমরা অবশেষে সুখবর পেয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো। মামলার ধারাগুলো জামিনযোগ্য হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। আসামির পক্ষে জামিন শুনানি করি লার্নেট কোর্ট তাকে 200 টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছেন। জামিনে মুক্তির পর মাহদিকে নিয়ে আদালত চত্বর থেকে মিছিল নিয়ে শহরের দিকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টিভিসি নিউজ ডেস্ক। ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী সহ সারা দেশে শীতের এই প্রকোপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাবনা, সিরাজগঞ্জ এবং সিলেট সহ 5 থেকে 6টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আরও 1 সপ্তাহ অব্যাহত থাকবে এবং জানুয়ারি পুরো মাস জুড়েই শীতের প্রকোপ থাকবে। দীর্ঘ সময় সূর্যের অনুপস্থিতিতেই শীতের তীব্রতা বাড়ছে বলেও জানায় আবহাওয়া অফিস। মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে অব্যাহত থাকবে। আজকে যে দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি। দিনের বেলা কুয়াশাজনিত কারণে কিছু দিনের তাপমাত্রাটা অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় দিন এবং রাতের তাপমাত্রাটার পার্থক্যটা অনেক কমে আসছে।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।